গতকালকে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে অ্যাটেন্ডেন্স শিট কিভাবে তৈরি করতে হয়। আমরা এরকম অ্যাটেন্ডেন্স শিট তৈরি করেছিলাম। আর স্যালারি শিট আজকে আমরা স্যালারি শিট বানানো শিখবো, কিভাবে স্যালারি শিট তৈরি করতে হয়। কালকে অটোমেটিকলি কিছু আমি ডাটা নিয়ে নিয়েছি সময় সাপেক্ষের জন্য। আর পিক বেসিক পে ডেজ এগুলো আবার একটু রিভিশন দেই, যেহেতু আমরা পূর্বের ক্লাসে দিয়েছি। তারপর আবার আরেকবার দেখে নেই। ফিক্স বেসিক ফিক্স বেসিক অর্থাৎ নির্দিষ্ট মূল বেতন। মাসে যে ফিক্সড বেতন নির্ধারিত থাকে, অর্থাৎ আপনি কোনো একটি কোম্পানিতে চাকরি করেন, ওই কোম্পানিতে আপনার নির্ধারিত বেতন হচ্ছে 20,000 টাকা, এটাই হচ্ছে ফিক্স বেসিক। তারপর হচ্ছে পে ডেজ অর্থাৎ প্রেজেন্ট ডেজ, উপস্থিতি দিন। আপনি একটা মাসে 30 দিন, আপনার যেমন 20,000 টাকা, 20,000 টাকাকে আপনি 30 দিনে আর কি, অর্থাৎ 30 দিয়ে ভাগ দেওয়া হবে। 30 দিয়ে ভাগ দিলে আপনার একদিনের পে ডেজ বের হয় আর কি। ওই পে ডেজকে আপনি যেই কয়দিন উপস্থিত থাকবেন, সেই কয়দিন অনুযায়ী আপনার যোগ করে আপনার ওই টাকাটা আপনাকে দেওয়া হবে, যে কয়দিন আপনি উপস্থিত থাকবেন ওই কোম্পানিতে। তারপর হচ্ছে ওভার টাইম, অতিরিক্ত কাজ। কিছু কোম্পানি আছে অতিরিক্ত কাজ করলে ডাবল বেতন দেওয়া হয়, ওগুলো হিসেব করা শিখবো আমরা। অতিরিক্ত কাজের সময়ের টাকা, নির্ধারিত নির্ধারিত সময়ের বাইরে কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক। তারপরে সিএম বেসিক, কারেন্ট মান্থ বেসিক অর্থাৎ কারেন্ট মান্থ, অর্থাৎ আপনি উপস্থিতি 30 দিনের ভিতরে যদি আপনি 20 দিন উপস্থিত থাকেন, ওই 20 দিনের টাকা আপনি যে টাকা দেওয়া হবে এটাকে বলা হয় কারেন্ট মান্থ বেসিক। চলতি মাসের মূল বেতন, উপস্থিতির ভিত্তিতে হিসাব করা বেসিক বেতন। তারপর হচ্ছে টিআরএ, ট্রাভেল অ্যালাউন্সেস, অর্থাৎ যাতায়াত খরচ, এটাকে সংক্ষিপ্ত বলা হয় টিএ। এটা ইন্টারন্যাশনালি, মানে ইন্টারন্যাশনাল কোম্পানিতে দেওয়া হয়, অথবা আপনি কোনো গভর্নমেন্ট জবে চাকরি করেন তখন আপনাকে দেওয়া হয়, কিন্তু এটা প্রাইভেট কোম্পানিতে এগুলো দেওয়া হয় না। ট্রাভেল অ্যালাউন্সেস, যাতায়াত ভাতা, অফিসে আসা যাওয়ার খরচ বাবদ ভাতা। তারপর হচ্ছে ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্সেস, অর্থাৎ মূল্যস্ফীতি, দ্রব্য দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে প্রদত্ত ভাতা। তারপর গ্রোস স্যালারি, মোট বেতন, অর্থাৎ আপনি যে কারেন্ট মান বেসিক ওটার সাথে যোগ হবে টিএ, এইচআরএ, তারপরে টিএডিএ, এগুলা যোগ করার পরে যে মূল বেতন, যে মোট বেতন, সেটাকে বলা হয় গ্রোস স্যালারি। সব ভাতা যোগ করার পর মোট বেতন। কাটার আগে, কাটার আগে বলতে পিএফ, প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ ভবিষ্যতে সঞ্চয়ের তহবিল। আহ, বেতনের একটি অংশ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হয়, এটাকে বলে প্রভিডেন্ট ফান্ড। এখান থেকে আপনার গ্রোস স্যালারি থেকে পিএফ কাটা যাবে। তারপর হচ্ছে পিটি, প্রফেশনাল ট্যাক্স, পেশাগত কর, সরকারি নিয়ম অনুযায়ী কেটে রাখা। তারপর হচ্ছে নেট স্যালারি, অর্থাৎ হাতে পাওয়া বেতন। সব কাটাকাটি পিএফ পিটি বাদ দেওয়ার পর প্রাপ্ত চূড়ান্ত বেতন। আসলে আমরা এক্সেলে চলে যাই এখন। হুম এখানে আমরা কিছু র্যান্ডমলি ডাটা নিয়ে নেই। র্যান্ড বিটউইন, সর্বনিম্ন দিই 20,000, সর্বোচ্চ দিই 50,000। কন্ট্রোল ডি। আরেকটা অপশন আছে এখানে দেখতে পারবেন যে, এই যে এখানে দেখতে পাচ্ছেন হোম ট্যাবের পরে এডিটিং এ যাওয়ার পর আপনার ফিল ডাউন, এখানে ডাউন দিলেই আপনার কন্ট্রোল ডির এটারই আর কি ডাউনের সংক্ষিপ্ত রূপ কন্ট্রোল ডি। এখান থেকে আমরা ডাটা কপি করে নিব, কপি করার পরে ভ্যালু অ্যাজ এ পেস্ট, অথবা এখান থেকে আপনি পেস্ট করতে পারবেন। এই যে এখানে দেখতেছেন পেস্ট ভ্যালুস, ভ্যালু ভ্যালুস নাম্বার ফরম্যাটিং, এখানে দিয়ে ক্লিক করলে ভ্যালু অ্যাজ এ টেক্সট হিসাবে হয়ে যাবে। আর এখানে আমরা পে ডেজ, অর্থাৎ কতদিন সে উপস্থিতি ছিল সেই উপস্থিতি অনুযায়ী এটাকে আমরা লিঙ্ক করে নিব অ্যাটেন্ডেন্স শিটের সাথে। এই যে পে ডেজ, এখানে আপনি দেখেন এই সেলে ক্লিক করার পর এখানে ওই যে উপরে ফর্মুলা ট্যাবে ক্লিক করবেন, এখানে ইকুয়াল সাইন দিবেন। তারপরে আপনার অ্যাটেন্ডেন্স শিটে চলে যাবেন। চলে যাওয়ার পর আমরা আগে নিয়েছিলাম 25, এখন নেব 60। হুম ও, ভুল হয়েছে একটু। 30 হবে। হুম রেফারেন্সটা দেওয়া ভুল হয়েছিল একটু। আবারে এখানে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাটেন্ডেন্স শিটে 31। এখানে আপনি যদি অটোমেটিকলি ক্লিক করেন, এখানে ডাবল ক্লিক করেন, অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে 30, 31, 30, 31 এরকম ভাবে এই ডাটাগুলাই এখানে চলে আসবে।
স্যালারি শিটে। অনুরূপভাবে ওভারটাইমেও আমি এখানে এই সেলে ক্লিক করবো, সেলে ক্লিক করার পর এখানে ফর্মুলা ট্যাব আছে, ফর্মুলা ট্যাবে ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দেওয়ার পরে অ্যাটেন্ডেন্স শিটে চলে আসবো, এখানে ওভারটাইম 25, এই সেলটা রেফারেন্স দিব, এই সেলের যত ডাটা থাকবে আপনি যদি আপডেট করেন পরবর্তীতে, তো আপডেটটা ওখানে চলে আসবে 25, এখানে ডাবল ক্লিক করলে আপনার অটোমেটিকলি চলে আসবে, কারণ কারেন্ট মান বেসিক। এখন আমরা ইকুয়াল সাইন দেওয়ার পর এই ফিক্স বেসিককে আমরা 30 দিয়ে ভাগ দিব, অর্থাৎ একদিনের স্যালারি তার হিসাব করব, ফার্স্ট ব্র্যাকেট ফিক্স বেসিক, তারপরে হচ্ছে একদিনের স্যালারি আমরা বের করব। একদিনের স্যালারি যেহেতু এক মাসে 30 দিন হয়, আমরা 30 দিন নিয়ে নিলাম। 30 দিন নেওয়ার পরে এই 30 দিন দিলে আপনার অর্থাৎ তার 882 টাকা একদিনের স্যালারি। কিন্তু আমরা একদিনের এই 30 দিনের স্যালারিকে আমরা যে কয়দিন উপস্থিত ছিল, যে পি ডেজ এর সাথে আমরা গুণ দিব, গুণ, দেখতে পাচ্ছেন যে আমি যদি এখন রাইট অথবা লেফট এরো ক্লিক করি, তখন আমার আগে পরে সংখ্যায় চলে যায়। এখন আমরা যদি সেলফ রেফারেন্সে যাই, তাহলে আমাদের F2 ক্লিক করবেন, F2 তে ক্লিক করলেই আপনি যদি লেফট অ্যারো ক্লিক করেন, আপনার আগের পূর্বের সেলের রেফারেন্সে চলে যাবে কোনোভাবে, এন্টার। দেখতে পাচ্ছেন তার 30 দিনের বেতন, 30 দিনে উপস্থিত ছিল, 30 দিনের বেতন 26,472 টাকা। আর এখন আমরা চাই 1 ঘন্টার বেতন কিভাবে বের করব, 1 ঘন্টার এর সাথে ওভারটাইম যোগ করব, ওভারটাইম যোগ করা হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি একদিনের বেতন বের করেছি, একদিনের বেতন, আর একদিনে তার টোটাল কাজ করে হচ্ছে 9 ঘন্টা, 9 ঘন্টা যদি দেই, তাহলে তার 1 ঘন্টার বেতন, তার 1 ঘন্টার বেতন হচ্ছে 98 টাকা। আর 98-কে আমরা যদি 25 দ্বারা গুণ দেই, তাহলে শুধু তার ওভারটাইমের স্যালারিটা বের হয়ে যাচ্ছে, শুধু ওভারটাইমেরটা। এখন আমরা টোটাল হিসাব করি, পেড ডেজ প্লাস ওভারটাইম, গুণ, এটা দেখতে পাচ্ছেন যার প্রেজেন্ট ডেজ, অর্থাৎ তার ওভারটাইমেরটা হিসাব করা নেই, এখন আমরা ওভারটাইমেরটা হিসাব করব, যোগ, আবার ফিক্স বেসিক 30 দিন 9 ঘন্টা, গুণ 25 ঘন্টা। আবার কিছু কোম্পানিতে আছে যে 1 ঘন্টা কাজ করলে তার ডাবল বেতন দেওয়া হয়। আমরা যদি ডাবল বেতন দিতে চাই, তাহলে আমরা আবার গুণ দিব 2। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের তার প্রেজেন্ট ডেজ প্লাস ওভার টাইমের বেতনটা এখানে টোটাল যুক্ত হয়ে সব যোগ হয়ে গেছে। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি, অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। HRA, এন্ড দেখতে পাচ্ছেন যে এখানে আমি এই এই টোটাল আমার সিলেক্ট করা জিনিসগুলো, সিলেক্ট করা ডাটাগুলো আমি এদিকে নিয়ে আসবো কাট করে। তখন এখানে যদি আপনি এই মাউসের উপরে এখানে ক্লিক করে এখানে ড্র্যাগ করে আনেন, অটোমেটিকলি এই ডাটাগুলো এখানে চলে আসবে। হুম। HRA যদি স্কিল হয়, তাহলে আমরা একটু লক্ষ্য রাখেন, যদি স্কিল হয় এখানে, যদি স্কিল হয়, তাহলে আমরা ফিক্স বেসিকের উপরে 50%, অর্থাৎ এই এই টোটাল যে তার ফিক্স বেসিক মান্থের যে টোটাল স্যালারি, এই স্যালারির 50% এখানে আনবো, শুধু 50%। আর যদি সেমি স্কিল হয়, তাহলে 40%, ফিক্স বেসিকের 40%। আর যদি আনস্কিল হয়, ফিক্স বেসিকের উপর 30%। এখন আমরা এর জন্য কি ফর্মুলা ব্যবহার করব? এখন আমরা এর জন্য ইফ ফর্মুলা ব্যবহার করব, নেস্টেড ইফ ব্যবহার করতে হবে। ইফ দিস সেল ইকুয়াল টু স্কিল, যদি স্কিল হয় তাহলে ট্রু, ভ্যালু ইজ ট্রু, তাহলে আমাদের রিটার্ন দিবে এই সেল, গুণ, এখানে আছে 50%, আমরা 50% হিসাব দিলাম, তাহলে আমাদের 50% বের হয়ে যাবে। দেখেন, যদি স্কিল, এই জন্য 50% বের হয়ে গেছে। অনুরূপভাবে আমরা সেমি স্কিল, আনস্কিল, এই জন্য আমাদের নেস্টেড ইফ ব্যবহার করতে হবে। আবার অনুরূপভাবে ইফ দিস সেল ইকুয়াল টু সেমি স্কিল, সেমি স্কিল, ভ্যালু ইজ ট্রু, ফিক্স বেসিক, গুণ, দেখেন সেমি স্কিল থাকলে হলো আমাদের 40%, 40%। অনুরূপভাবে ইফ
যেহেতু আমাদের আহ, এখানে দেখতে পাচ্ছেন যে আমি তিনটা আছে, কন্ডিশন আছে, একটা স্কিল, সেমি স্কিল আর একটা আনস্কিল। এখানে আমরা আরেকটা ইফ নাও ব্যবহার করতে পারি, ব্যবহারও করতে পারি। এখন আমরা যদি যদি স্কিল হয়, যদি এই স্ট্যাটাসটা যদি স্কিল হয় তাহলে আমাদের 50%, আর যদি সেমি স্কিল হয় আহ, তাহলে হচ্ছে 40%। আর যদি এই দুটার কোনো একটি না হয়, যদি ভ্যালু ইজ ফলস হয়, ভ্যালু ইফ ফলস, তাহলে আমাদের সেমি আনস্কিল। তো এখানে আনস্কিল আমাদের এইখানে স্ট্যাটাস দিয়ে আবার ইকুয়াল দিয়ে আবার আনস্কিল লেখার প্রয়োজন নাই। অনুরূপভাবে আমরা যদি শুধু এতটুকু দিই যে ফিক্স বেসিক গুণ 30%, দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল হিসাবটা চলে আসছে। এই জিনিসটাকে বুঝতে পারছেন সবাই? স্যার ফিক্সড বেসিক কিন্তু 30% যেটা দিলেন ওই অংশটা বুঝি নাই আর কি, আনস্কিলড যে বিষয়টা ওইটা স্যার বুঝি নাই। ও, ওই যে লাস্টের অংশটা আর কি, হ্যাঁ, এটা। জি স্যার, জি স্যার। আচ্ছা, সেই অংশটাতে আমরা ইফ সূত্রটা ইউজ করতে পারি কিনা? আমরা সূত্র ইউজ করতে পারি, যদি ইফ দিলে, ইফ দিলেও হবে। ইফ দিয়ে ব্যবহার দেখাচ্ছি। ইকুয়াল টু আনস্কিল, ভ্যালু ইজ ট্রু, ফিক্স বেসিক গুণ 30%। দেখতে পাচ্ছেন এই অবস্থায় আমাদের সেম রেজাল্ট আসছে, কিন্তু আমি এখানে দেখেন ইফ এর কন্ডিশনটা আগে বুঝেন। ইফ লজিক্যাল টেস্ট, আমাদের লজিক্যাল টেস্ট যদি এই সেলটা ট্রু হয়, তাহলে আমাদের এই এই স্ট্যাটাসে যদি স্কিল হয় তাহলে আমাদের 50% দিবে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে ট্রু। তারপর আবার যদি ফলস হয়, যদি 50% না হয়, তাহলে আমাদের আবার আরেকটা ইফ ব্যবহার করছি। এখানে যদি এই সেলটা স্ট্যাটাসে যদি সেমি স্কিল হয়, তাহলে আমাদের আসবে হচ্ছে ভ্যালু ইস টু। আবার এখানে একটু মিস্টেক হয়ে গেছে। ভ্যালু ইস টু গুণ, এখন ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে ইফ তিনটা কন্ডিশন, একটা লজিক্যাল টেস্ট, ইফ ভ্যালু ইজ ট্রু, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইজ ফলস। এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটাসে যদি সময় স্কিল হয় তাহলে 50%। তারপরে এখানে দিচ্ছি যে যদি 50% স্কিল যদি না হয়, স্কিল পায় নাই, এই জন্য আবার দেখবে আরেকটা, আবার আবার দেখবে আরেকটা ইফ ব্যবহার করছি, এই জন্য আবার স্কিল দেখবে যে যদি সেমি স্কিল হয় তাহলে 40 40%। এখন এখন দেখতে পাচ্ছেন যদি স্কিল এবং সেমি স্কিল না পায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আনস্কিল দেখবে। এখন আমরা আরেকটা ইফ ব্যবহারও করতে পারি, নাও ব্যবহার করতে পারি। না ব্যবহার করব কেন? যেখান এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালু ইজ ট্রু, আগে দুটো আমরা দিছি স্কিল এবং সেমি স্কিল, দুটাই ট্রু দিছি। এখন যদি আমি ফলস দেই, ভ্যালু ইজ ইফ ফলস, দেখেন ট্রু, স্কিলও পায় নাই, সেমি স্কিলও পায় নাই। তখন যেহেতু আমাদের কন্ডিশন আছে তিনটা, স্কিল, সেমি স্কিল, যদি আরো যদি স্কিল থাকতো, আনস্কিল অথবা আরো কোনো স্কিল থাকতো, তাহলে আমাদের ইফ ব্যবহার করতে হতো। যদি যদি এই দুইটা না পায়, তাহলে আমাদের আসবে হলো ফলসে। ফলসে আমরা কি দিয়েছি? ফিক্স বেসিক গুণ 30%। দেখতে পাচ্ছেন যে এখানে এসে পড়ছে আমাদের টোটাল ইটা। এখন কি বুঝতে পারছেন ভাই? জি স্যার, প্র্যাকটিস করলে আরেকটু ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, টি এ অনুরূপভাবে টি এ যদি স্কিল হয় তাহলে আমাদের 10%। আর যদি সেমি স্কিল হয়, অনুরূপভাবে আমাদের এই ফর্মুলাটাই যে এইচ আর এ ব্যবহার করছি, এটাই অনুরূপভাবে টি এ, ট্রাভেল অ্যালাউন্সেস, যদি স্কিল হয় তাহলে 10%, যদি সেমি স্কিল হয় 8%, যদি আনস্কিল হয় 5%। এটা অনুরূপভাবে আমরা আবার ব্যবহার করি। ইফ স্ট্যাটাস ইকুয়াল টু স্কিল ফিক্স বেসিক গুণ 10%। অনুরূপভাবে ইফ সেমি স্কিল ফিক্স বেসিক গুণ 8%। অনুরূপভাবে এখানেও তিনটা কন্ডিশন আছে। এখানে দেখবে এই যে স্কিলে, স্কিল স্কিল যদি থাকে তাহলে 10%, যদি সেম স্কিল থাকে
তাহলে হচ্ছে 8%। যদি সেই স্কিল এবং সেম স্কিল দুইটাই যদি না পায়, তাহলে আমাদের রিটার্ন দিবে, যেখানে যে রিটার্ন দিবে যে আমরা ফিক্স বেসিক গুণ 5% দিব, তাহলে ওটাই আমাদের রেজাল্ট দিবে। ফিক্স বেসিক গুণ 5%। দেখতে পাচ্ছেন আমাদের টোটাল এটা চলে আসছে। এখন ডিএ, ডিএ হচ্ছে আমাদের যে কারেন্ট মান্থ বেসিক, এটাকে আমরা অর্ধেক করব। কারেন্ট মান্থ অর্ধেক করার পর এটাকে, এই অর্ধেকটাকে 12 মান্থ দিয়ে গুণ দিতে হবে। একটু দেখে নেই। কারেন্ট মান্থ বেসিককে আমরা অর্ধেক করব। অর্ধেক করলে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে আমাদের অর্ধেক হয়ে যাবে। এই অর্ধেকটাকে 15,687 টাকাকেই আমরা 12 মাস, 12 মাস হিসেবে দিয়ে দিব। অর্থাৎ কারেন্ট মান্থ বেসিককে অর্ধেক করব। অর্ধেক করার পর এই যে অর্ধেক করার পর যেটা আসবে ওই ফলাফলটাকে আমরা 12 দিয়ে 12 দিয়ে ভাগ দিলেই আমাদের ডিএটা চলে আসবে। 12 গুণ হয়েছে, ভাগ হবে। হ্যাঁ, 1360 টাকা, 60 টাকা। আর গ্রোস স্যালারি অর্থাৎ মোট বেতন, এই কারেন্ট মান্থ বেসিক, এইচ এ, টি এ, ডি এ সব যোগ হবে। সব যোগ হওয়ার পর এখানে হচ্ছে গ্রোস স্যালারি, সাম যোগ গ্রোস স্যালারি আমাদের হয়ে গেল। এন্ড পিএফ, পিএফ হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয়ী। যে আমরা দেখতে পাচ্ছেন যে চাকরি, জীবনের শেষ পর্যায়ে চাকরি ছেড়ে দিলে আমাদের অনেক টাকা দেওয়া হয়। এই টাকাটা প্রত্যেক মাস থেকে আর কি আমাদের স্যালারি থেকে কিছু কেটে নেওয়া হয়। ওই কেটে নেওয়ার পরে ওগুলা কি আমাদের পরবর্তীতে লাস্টে যখন আমরা চাকরি ছেড়ে দিই ওটাকেই আমাদের দেওয়া হয়। আর পিএফ, পিএফ হচ্ছে পিএফ হচ্ছে যদি 15,000 টাকার উপরে হয়, অর্থাৎ, তার 1 মিনিট একটু দেখে নিই। ফিক্স স্যালারি, হ্যাঁ ঠিক আছে। যদি আমাদের ফিক্স স্যালারিটা 15,000 টাকার উপরে হয়, তাহলে 1800 টাকা। আর যদি 15,000 টাকা নিচে হয়, তাহলে কারেন্ট মান্থ বেসিক গুণ 12%, কারেন্ট মান্থ বেসিকের 12%। যদি আমাদের 15,000 টাকার উপরে হয় ফিক্স স্যালারিটা, তাহলে হচ্ছে 1800 টাকা। তাহলে আমাদের এই জন্য ইফ ফর্মুলা আবার ব্যবহার করতে হবে। ফিক্স স্যালারি গ্রেটার দেন 15,000 টাকা। যদি ভ্যালু ট্রু হয় তাহলে 1800 টাকা। আর যদি 15,000 টাকার উপরে না হয়, এখানে আমাদের নেস্টেড ইফ ব্যবহার করতে হবে না, আরেকটা ইফ ব্যবহার করতে হবে না, কারণ এখানে আমাদের কন্ডিশন হচ্ছে দুইটা। দেখেন, যদি 15,000 টাকার উপরে হয় তাহলে হচ্ছে 1800 টাকা। আর যদি 15,000 টাকার উপরে না হয়, তাহলে আমরা দিয়ে দিব এখানে কারেন্ট মান বেসিক, কারেন্ট মান বেসিকের 12%। এটা কি বুঝতে পারছেন আমরা নেস্টেড আরেকটা ইফ কেন ব্যবহার করলাম না এখানে? জি স্যার। আচ্ছা আচ্ছা। অনুভাবে পিটি, পিটি হচ্ছে যদি 10,000 টাকার উপরে হয় ফিক্স বেসিকটা, তাহলে হচ্ছে আমাদের 200 টাকা। আর যদি 7,500 টাকার উপরে হয় তাহলে 175 টাকা। আর তাহলে এখানে ফিক্স বেসিক, ইফ ইফ বেসিক 10,000, তাহলে 200 টাকা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের নেস্টেটিভ ব্যবহার করতে হবে, কারণ আমাদের কন্ডিশন হচ্ছে তিনটা। যদি দুইটা কন্ডিশন থাকতো তাহলে আগের মতন ব্যবহার করতাম। যদি ট্রু হতো তাহলে 200 টাকার, যদি 10,000 টাকার উপর না হতো তাহলে হচ্ছে আমরা 175 দিতাম। কিন্তু এখানে হয়তো আমাদের কন্ডিশন তিনটা। যদি 7,500 টাকার উপরে হয়, আবার এই জন্য আরেকটা ইফ ব্যবহার করতে হবে। ইফ
ফিক্সড বেসিক গ্রেটার দেন 7,500, তাহলে 7,500 হলে 175 টাকা। যদি 10,000 টাকার উপরে এবং 7,500 টাকার উপরে না হয় তাহলে আমাদের জিরো, শুধু জিরো দিয়ে দিলাম, তাহলে আমাদের টোটাল চলে আসবে। আর নেট স্যালারি আমরা যে হাতে পাওয়া যে বেতনটা, এটা হচ্ছে গ্রোস স্যালারি থেকে মাইনাস যাবে পিটি এবং পিএফ পিটি। এটা আমরা করে নেই, মাইনাস পি এফ যোগ পিটি। পি এর যোগ পিটি কে আগে যোগ করলাম, আগে দেখতে পাচ্ছেন যে এখানে এই গ্রোস স্যালারি থেকে আমরা এই দুইটাকে পি পিএফপিটি কে যোগ দিলাম, যোগ দেওয়ার পরে যে টোটাল আসলো ওটাকে আবার বিয়োগ দিলাম গ্রোস স্যালারির সাথে। হুম, এই হলো আমাদের আজকের স্যালারি শিট। এই জিনিসগুলো কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে হোম ট্যাবের ব্যবহার। হোম ট্যাব আমাদের কিভাবে ব্যবহার করতে হয়, হোম ট্যাব। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাটা এখানে দেখতে পাচ্ছেন যে ভালো মতন দেখা যাচ্ছে না, কারণ আমাদের এখানে এই যে ফর্মুলা বারের যে এই ডাটাটা এখানেই আছে, কিন্তু আমাদের জায়গা, পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আমাদের হ্যাশ হ্যাশ দেখাচ্ছে। আমাদের যদি এরকম হয়, যদি এরকম কোনো ভাবে যদি রোটাও এরকম ভাবে থাকে, রোটাও যদি না দেখা যায়, তাহলে আমরা আগে শিখছিলাম যে এখানে এই ট্যাবের এই যে এই কলম, এই কলমের বাম সাইডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যদি কোনো একটা কলমের এখানে যদি ডাবল ক্লিক করেন লাইনে, তাহলে অটোমেটিকলি কলমগুলো আমাদের ফিট হয়ে যাবে। অনুরূপভাবে আপনি যদি রোর লাইনে গুলো ডাবল ক্লিক করেন, রো গুলো ফিট হয়ে যাবে। আমরা এই ডাটাগুলোকে বর্ডার দিয়ে নিই। বর্ডার হচ্ছে এই যে এখানে ফন্ট ট্যাবের ভিতরে অল বর্ডার। ডাটাগুলো এখনো ঠিক হয় নাই। আচ্ছা, হ্যাঁ এখন ঠিক হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে উপরের একটা কাট অপশন, এই কাট মানে হচ্ছে এখান থেকে কেটে, অর্থাৎ আমাদের এখানে যদি পেস্ট পেস্ট দেন। আচ্ছা, আবার দেখি, কন্ট্রোল এ, কাট। কাট মানে হচ্ছে ওখান থেকে কেটে এনে আমাদের এখানে নিয়ে আসবে। অনুরূপভাবে আপনি এটাও করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আগে যে কোনো একটা সেলে ক্লিক করবেন, সেলে ক্লিক করে কন্ট্রোল এ, এই যে এখানে লাইনগুলো, লাইনে এখানে টাইপিং টেপ দিতে হবে না কিবোর্ড দিয়ে। আপনি যদি এখানে ধরে রাখবেন কিবোর্ডটা, এখানে ধরার পর এখান থেকে আপনি সরাতে পারবেন এইভাবে কিবোর্ড দিয়ে। আর কপি হচ্ছে কন্ট্রোল সি, আমরা সবাই জানি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি কন্ট্রোল, এই যে কপি। আর কপি এই যে পিকচার, কপি এই যে পিকচার, এই যে দেখতে পাচ্ছেন কপি এজ এ পিকচার। কপি যে পিকচার হচ্ছে, আমি যদি এখানে যদি কোনো ডাটা পরিবর্তন করি, যেমন ফয়সাল, আপডেট হয় নাই। অর্থাৎ কবে যে পিকচার হচ্ছে এই ডাটাটা আমাদের পিকচার হিসাবে এখানে দেখাবে। কন্ট্রোল সি, পিকচার, এই যে এই ডাটাগুলোকে আমাদের পিকচার হিসাবে দেখাবে। আর অনুরূপভাবে আমরা এ পেস্টের আরো অনেক ব্যবহার আছে, কন্ট্রোল ভি, ওটা আমরা পরবর্তীতে শিখবো। তারপর আছে যে ফরম্যাট ট্যাব। যেমন আমাদের এই ডাটায় কিছু ফরম্যাট নিয়ে নেই, যেমন এখানে আমাদের বর্ডার আছে। দেখতে পাচ্ছেন এখানে যদি আমাদের এই ফরম্যাটটা আমরা অন্য যদি অন্য জায়গায় যদি পেস্ট করতে চাই, শুধু ফরম্যাট, তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে ফরম্যাট প্রিন্টার, এখানে ক্লিক করার পর এখানে যদি ক্লিক করেন, অটোমেটিকলি আমাদের ফরম্যাট গুলো পেস্ট হয়ে যাবে। অনলি ফরম্যাট, ভ্যালু গুলো না। কন্ট্রোল জেড। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ফন্ট গুলো চেঞ্জ করতে পারবো এখানে হোম ট্যাবে।
আগে ক্লিক করতে হবে পুরো সিলেক্ট, তারপরে এখানে থেকে আমরা যে কোনো ফন্ট আমরা চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে যে আমাদের সাইজ বাড়াতে পারবো, সাইজ কমাতে পারবো। এখানে দেখছেন বোল্ড করতে পারবো সব ডাটাগুলো। তারপর ইটালিক করতে পারবো। তারপর হচ্ছে আমাদের এখানে আছে আন্ডারলাইন, প্রত্যেকটি ডাটা নামের শেষে অথবা ভ্যালু শেষে নিচে লেখা থাকবে, একটু দাগ দেওয়া থাকবে। তারপরে এই যে এখানে দেখছেন বটম বর্ডার, আনবর্ডার দিয়ে নিই সবগুলো। আমি যদি সেই এই ডাটাগুলোকে বটম বর্ডার, বটম, তারপরে হচ্ছে টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, অল বর্ডার, সবগুলো এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন। আবার এখানে আছে আরো বিষয়, কিছু বিষয় আছে এখানে। যদি বর্ডারে আপনি কালার চেঞ্জ করতে চান, বলার কালার চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে পারবেন। উম, এই বিষয়গুলো একটু নিজে নিজে দেখে নিন সবাই। তারপর এখানে আছে যে আমরা ফিল কালার আমরা তো দেখলামই। তারপরে হচ্ছে টেক্সটের কালার পরিবর্তন করতে পারবেন এখানে, টেক্সটের কালার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাটাগুলোকে লেফট, লেফট থেকে শুরু হবে ডাটাগুলো, তারপর মাঝখানে থাকবে আর রাইটে। তারপরে অনুরূপভাবে আমার ডাটাগুলো চাই যে উপরে, উপরের দিকে থাকবে, উপরে, মাঝখানে, নিচে। অনুভাবে র্যাপট্যাক্স, র্যাপট্যাগ হচ্ছে ধরুন আমি এখানে কিছু ডাটা লিখলাম, and I am student। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই সেলের লেখাটা এখানে চলে আসছে, কিন্তু আমি চাই যে নিচে, নিচের দিকে আসুক। নিচের দিকে আসতে হলে আমাদের র্যাপ ট্যাক্স ব্যবহার করতে হবে, এই যে র্যাপ ট্যাক্স। আর এখানে আমি ডাটাগুলোকে আপনি অ্যাঙ্গেল হিসাবে করতে পারবেন, যে ভার্টিক্যালি, হরিজেন্টালি, এগুলা রোটেট ট্যাক্স এগুলা। আবার আপনি এখান থেকে আপনি নিজের অ্যাঙ্গেল অনুযায়ী করতে পারবেন, রাইট, ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন। এখানে এরকম ভাবে আপনি দেখে নিন, নিজে নিজে দেখে নিন, এগুলো প্র্যাকটিস নিজে নিজে করলে আর কি ভালো। তারপর হচ্ছে মার্সেল। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছু ডাটা ইনপুট করি। আই এম, আমি চাই যে এই ডাটাটা আমাদের পুরা এই সেলটা, এই সেলগুলো ঘুরে আসুক, তাহলে আমাদের মার্সেল ব্যবহার করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই ডাটাগুলোকে ডলার সাইন হিসেবে দিতে চাই। এখানে নাম্বার, নাম্বার এখানে ডলার, ডলার ইউজ করতে পারেন। আমাদের অনুভাবে আমরা যদি বাংলাদেশি কারেন্সি হিসাবে দিতে চাই, এই ডলার এখানে ক্লিক, অথবা ডলার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মোর অ্যাকাউন্টস, অ্যাকাউন্টিং ফরম্যাট, এখানে ক্লিক করার পর এই যে সিম্বল, সিম্বলের এখানে যেহেতু আমাদের বাংলাদেশের টাকা, বিডিটি, বি, টাকা, এই যে আমাদের বিডিটি, আমাদের ই হচ্ছে বিডিটি। দেখেছেন আমাদের বিডিটি লেখা শুরুতে চলে আসবে বিডিটি। কোনোভাবে আপনি যদি ডলার সাইন ইউজ করতে চান, পার্সেন্টেজ সাইন, পার্সেন্টেজের লাস্টে পার্সেন্টেজ চলে আসবে। ওরভাবে আপনি যদি ডাটাকে কমা স্টাইলে ব্যবহার করতে চান, কমা স্টাইল। অনেক ডাটা তো এই জন্য প্রবলেম হচ্ছে। আপনি যদি কমা ইউজ করতে চান, এই যে কমা ইউজ করতে পারবেন। কোনোভাবে আপনি যদি ডিসিমাল কমাতে পারছেন, বেশি ডিসিমাল নিতে চান, এখানে বেশি ডিসিমাল নিতে পারবেন। আবার যদি কমাতে চান, ডিক্রিজ ডিসিমাল, এখানে ডিসিমাল কমাতে পারবেন। এখন আমরা একটু এই জিনিসটা একটু সবাই মনোযোগ দিই, কারণ এক্সেল এটা খুবই গুরুত্বপূর্ণ। কথাটাকে একবারে কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং যেমন আমি এই ডাটাগুলোকে, যদি আমি 30,000-এর উপরে সেলগুলো, যেমন আছে আমাদের সর্বনিম্ন আছে 30, 32, আমি চাই যে 35 বা 40,000 উপরে সেলগুলো হাইলাইট হয়ে যাবে, গ্রেটার দেন। এখানে দেখতে পাচ্ছেন আমি চাই যে 40,000-এর উপরে সেলগুলো হাইলাইট হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন 40,000 টাকা। এখানে আপনি কালার দিতে পারবেন ইয়েলো, তারপরে গ্রিন, কোনোভাবে কাস্টম কাস্টম ফরম্যাটে ইউজ করতে পারবেন, কালার দিতে পারবেন। তারপরে সেখানে বর্ডার, আপনি অল বর্ডার দিতে পারবেন, সেলগুলো যেমন বর্ডার হয়ে যাবে ওরকম ভাবে। এখানে আবার দেখতে পাচ্ছেন যে লেস দেন, আপনি চান যে 40,000 নিচে সেলগুলো আবার হাইলাইট হয়ে যাক। 40, দেখেন এই যে 35, 30, 32, 34, আপনি এই কাস্টম গুলো কালার নিজের চুজ অনুযায়ী কালার দিতে পারবেন। অনুরূপভাবে আপনি এখানে আরো আছে বিটুইন, আপনি চান যে 30,000 এবং 40,000 ভিতরে ডাটাগুলো সিলেক্ট হয়ে যাক। 30,000 এবং 40,000 ভিতরে, এই দেখুন 30 এবং 40,000 ভিতরে সিলেক্ট হয়ে গেল। অনুরূপভাবে আপনি যদি আরো কিছু চান, আপনি যদি ক্লিয়ার ফরম্যাট এই সেলগুলো আপনি ক্লিয়ার করতে চান, তাহলে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, এখানে ক্লিক করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। অনুরূপভাবে আপনি যদি ইকুয়ালস টু হচ্ছে, যেমন আমি ঢাকার সেলগুলো, সিটিতে ঢাকার সেলগুলো আমি হাইলাইট করতে চাই, ইকুয়ালস টু ঢাকা, দেখছেন ঢাকার সেলগুলো সিলেক্ট হয়ে গেল। অনুরূপভাবে হচ্ছে টেক্সট কন্টেন্টস, এটাও একই অবস্থা, মানে ঢাকা ঢাকা সেলগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর আছে যেমন ডুপ্লিকেট ভ্যালু দেখতে পাচ্ছেন যে ঢাকা, তারপরে ঢাকা 3 বার আছে, আমি চাই যে যেগুলো ডুপ্লিকেট ওগুলো হাইলাইট হয়ে থাকুক। ডুপ্লিকেট কি করলাম, দেখতে পাচ্ছেন যে ডুপ্লিকেট, যেরকম ঢাকা ঢাকা 3 বার আছে, চট্টগ্রাম 2 বার আছে, খুলনা 2 বার আছে, এই জন্য ডুপ্লিকেট ভ্যালু গুলো, টেক্সট গুলা আমাদের হাইলাইট হয়ে থাকবে, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। তারপর আছে যে টপ আইটেম, যে দেখতে পাচ্ছেন যে এই ডাটাগুলোর মাঝে যে টপ যে আইটেম গুলো আছে, অর্থাৎ এই টপ, যদি আপনি টপ 3টা আইটেম সিলেক্ট করতে চান, টপ যদি 3টা আইটেম সিলেক্ট করতে চান, হাইলাইট করতে চান, টপ 3টা আইটেম দেখতে পাচ্ছেন, সর্বোচ্চ হচ্ছে 55,000, তারপর হচ্ছে 52,000, তারপর হচ্ছে 50,000। এরকম ভাবে আপনি যদি আরো কাস্টমাইজ করতে পারেন, পাঁচটা সেল টপ 5টাও সিলেক্ট করতে পারেন। অনুরূপভাবে আপনি যদি টপ 10%, অর্থাৎ 10%, এটাও ইউজ করতে পারেন। যদি 20% দেন, 20%ও হয়। অনুরূপভাবে টপ 10 আইটেম, 10টা আইটেম সিলেক্ট করতে চান, বটম, এটা হচ্ছে বটম, নিচে 10টা আইটেম সর্বনিম্ন, আমি 3টা নিয়ে নিচ্ছি, 3টা সর্বনিম্ন হচ্ছে 30,000, 32,000, 34,000। আহ অ্যাবভ, তারপর আছে যে বটম 10%, তারপর অ্যাবভ অ্যাভারেজ, এই টোটাল সেলগুলোকে অ্যাভারেজ করবে, অ্যাভারেজ করার পর যেগুলো অ্যাভারেজের উপরে আছে ওই সেলগুলোকে আপনি হাইলাইট করে দিবে। তারপরে দেখতে পাচ্ছেন যে আবার এখানে বিলো অ্যাভারেজ, অ্যাভারেজের নিচে এগুলো হাইলাইট করে দিবে। তারপরে ডাটা, এই ডাটাগুলোকে আপনি টোটাল ডাটাগুলোকে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে একটা শেপ আকারে তুলে দিবে, আপনি যেন দেখতেই বুঝতে পারবেন। এগুলো কালারও চেঞ্জ করতে পারবেন আপনি, এগুলো অ্যাডভান্স লেভেলে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই কালার গুলো চেঞ্জ হবে আস্তে আস্তে, ওর মধ্যে আপনি আইকনও দিতে পারবেন, আইকন দেখেও বোঝা যাবে। এগুলো আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করে নিন সবাই। দেখছেন অনুরূপভাবে ডাটাগুলো দেখে আমাদের বোঝা যায় কোনটা কিরকম অবস্থায় আছে। আপনি যে কোনো আইটেম গুলো সিলেক্ট করতে পারবেন। আরেকটা বিষয় দেখে নেই, যে আমি চাই যে এখানে আমি একটা নিয়ে নিলাম যে 30, এখানে আমি যত টাইপ করব অত যেমন এখানে এই ডাটাগুলোকে আমি, যেগুলো 30,000-এর উপর আছে, এখানে আমি যত টাইপিং করবো, যদি আমি 40,000 লিখি তাহলে 40,000-এর উপরে ডাটাগুলো সিলেক্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে ইউজ করতে হবে নিউ ভ্যালুস, নিউ রুলস। এখানে দেখেন নিউ রুলসে যাওয়ার পরে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরমেট, এখানে দেখতে পাচ্ছেন যে এই সেলগুলোকে আমি শুধু কলমটাকে শুধু কলম, হ্যাঁ, সেল ফরমেট, বেটার দেন দিই। একটু ভুল হয়েছে এখানে।
আচ্ছা, আমাদের ক্লাসটা যে কোনো সময় মানে অফ হয়ে যেতে পারে, কারণ সময় ওয়ার্নিং দেখাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা কালকে কালকে দেখে নেবো আমরা। তারপরে হচ্ছে যে আমি টোটাল ডাটাকে টেবিলে কনভার্ট করতে চাই। টেবিলের আরো কিছু ফিচার আছে টেবিলের, এই জন্য কন্ট্রোলটি টেবিলে কনভার্ট করে নিব। টেবিলে কনভার্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা টেবিলের স্টাইলগুলো পরিবর্তন করতে পারবো। এখানে যদি আমি টেবিল ডাটাগুলো যদি টেবিল আকারে না সিলেক্ট করি, তাহলে আমাদের এই ডাটাগুলো পরিবর্তন হবে না। প্রথমে এই যে ফরম্যাটে যে টেবিলস, এগুলোর জন্য আমাদের সর্বপ্রথম ডাটাগুলোকে টেবিলে কনভার্ট করতে হবে। এই যে টেবিলের ই স্টাইলগুলো পরিবর্তন করতে পারবেন। তারপরে যে ইনসার্ট ট্যাব সেলস, আপনি চান যে এখানে একটা সেল ইনসার্ট হবে, মানে অ্যাড হবে। আপনি চান যে এখানে আপনি যে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট সেলস এবং মার্কেটিং এর মাঝে একটা রো ইনসার্ট করতে চান, অ্যাড করতে চান, এই জন্য ইনসার্ট শিট রোজ এখানে ক্লিক করলে হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আরেকটা, যদি আমি যদি চাই আমাদের মার্কেটিং এর উপরে একটা সেল অ্যাড করতে, আহ, দেখতে পাচ্ছেন মার্কেটিং এর উপরে একটা অ্যাড হয়েছে। অনুভাবে যদি রিমুভ করতে চান, রিমুভ করতে হলে আমাদের ডিলেট শিট রোজ, আপনি মার্কেটিং এ সিলেক্ট করবেন আগে। মার্কেটিং এর এই রোটা ডিলিট করতে চান, তাহলে ডিলেট শিট রোজ। অনুরূপভাবে আপনি যদি শিট কলম, একটা কলম যেরকম সিটি কলমের আগে আপনি একটা কলম অ্যাড করতে চান, এর জন্য ডি কলমের আগে একটা কলম আমি অ্যাড করতে চাই। ইনসার্ট শিট কলমস, এই যে একটা আরেকটা শিট অ্যাড হয়ে গেল। অনুরূপভাবে আমি যদি আরেকটা রো অ্যাড করতে চাই, রোজ, তারপরে হচ্ছে আপনি যদি শিট অ্যাড করতে চান, শিট অ্যাড করতে হচ্ছে আপনার এখানে এখানে ক্লিক করলে আমাদের একটা শিট অ্যাড হয়ে যাবে। অনুভাবে আপনি যদি এখানে আরেকটা শিট এখান থেকেও করতে পারবেন। ইনসার্ট শিট, এখানে আরেকটা শিট অ্যাড হয়ে গেল। অনুভাবে ডিলেট শিট, এই শিটটাকে ডিলিট করতে চান, শিট ডিলিট হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই থাকুক, আমাদের সময় প্রায় শেষ দিকে, আমাদের এখনই বন্ধ হয়ে যাবে। কালকে আমরা বাকি বিষয়গুলো দেখে নেব, আর ফরম্যাটিং এর নিউ রুলসটা দেখে নেব কালকে। স্যার আমাদের হোমওয়ার্ক গুলো আমরা যেগুলো জমা দিচ্ছি স্যার ওগুলোর উপর রিভিউ দিবেন না স্যার? আমাদের তো কোথাও ভুল ত্রুটি হইতে পারে। আহ, আমি হচ্ছে যেগুলো আমি দেখি আর কি, যেগুলো আর কি সব কমপ্লিট আর কি হয়েছে, ওগুলোর উপর আমি লাভ রিয়েক্ট দিই। আর প্রবলেম থাকলে আমি বলে দিব। জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে এই পর্যন্তই, আমি প্র্যাকটিস ফাইলগুলো আপনাদের গ্রুপে পাঠিয়ে দিব। সবাই হোমওয়ার্ক করে গ্রুপে শেয়ার করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।